নিলয় সাহেব, আপনাকে কতবার বলেছি একটা প্রজেক্ট মনোযোগ দিয়ে এরপরে কাজ করবেন। আপনি কাজে মনোযোগ না দিয়ে অফিসের অন্যান্য কলিগদের উপর আপনি মনোযোগ দেন। তাদের মাঝে কি দেখেন এমন যে কাজে মনোযোগ দিতে পারেন না? কাজ করতে ইচ্ছা না করলে চলে যেতে পারেন। আপনার মতো লোক আমাদের দরকার নেই। শ্রাবণী নিলয়ের গালে ঠাস ঠাস করে চর মেরে এরপর এই কথাগুলো বলল নিলয়কে। দীর্ঘ 3.5 বছর ধরে নিলয় এই কোম্পানিতে চাকরি করতেছে। আজ পর্যন্ত তাকে এইরকম কথা কেউ বলতে পারে নাই, কিন্তু আজকে এই মেয়েটা মানে তাদের নতুন বস এইরকম ভাবে কথা বলতেছে। নিলয়কে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবারও শ্রাবণী বলে উঠল, কি ব্যাপার, এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে বলেছি না এখান থেকে চলে যাওয়ার জন্য? যেদিন আপনি ভালোভাবে একটা প্রজেক্টের কাজ কমপ্লিট করতে পারবেন ওই দিন আমার সামনে আসবেন। এর আগে আমি আপনার মুখ দেখতে চাই না। শ্রাবণী সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলে যেই তার চেয়ারে বসতে যাবে, এমন সময় নিলয় শ্রাবণীকে পিছন থেকে জড়িয়ে ধরে তার দিকে ঘুরিয়ে শ্রাবণীর ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। এইদিকে শ্রাবণী নিলয়ের বুকে বারবার ঘুষি দিতেছে। নিলয় তো ছাড়ার পাত্র না, তাকে এতগুলো কথা শুনিয়ে দিয়েছে, আর সে এইভাবে ছেড়ে দিবে? এটা কখনোই মানা যায় না। বেশ কিছুক্ষণ শ্রাবণী ঠোঁটের সাথে দিল একটু একত্রিত করে লিপ কিস করলো। দীর্ঘ 5.5 মিনিট লিপ কিস করার পর নিলয় শ্রাবণীকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। এইদিকে শ্রাবণী নিলয়ের গালে আবারও ঠাস ঠাস করে চর মেরে দিল কয়েকটা, আর বলতে লাগলো, তোকে চাকরিতেই রাখা আমার ভুল হয়েছে। কোন কারণে যে তোকে আমি চাকরিতে রাখতে গেলাম? প্রথম যেদিন তুই আমার সাথে বেয়াদবি করেছিলি ওই দিনই যদি তোকে চাকরি থেকে বের করে দিতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। বের হয়ে যা আমার কেবিন থেকে। তোকে আমি অফিসে যাতে না দেখি। এই অফিসে যদি আর একবার দেখি তাহলে তোকে আমি পুলিশের হাতে তুলে দিব। বলবো যে তুই নারী নির্যাতন করেছিস। আমাকে যত ইচ্ছে বের করে দেন এই অফিস থেকে, তবে আমাকে বারবার আপনার ফিরিয়ে আনতে হবে। এই অফিস আমাকে ছাড়া একদম চলবে না। মনে রাখেন কথাটা। আমার সামনে আপনার মাথা নিচু করে এরপর আমাকে নিয়ে আসতে হবে। এই বলে নিলয় চলে আসলো তার কেবিনে। ব্যাগপত্র গুছিয়ে সে চলে যেতে যাবে, এমন সময় ম্যানেজার এসে নিলয়ের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার নিলয়, তুমি ব্যাগপত্র গুছিয়ে কোথায় চলে যাইতেছো? তুমি জানো না এই অফিস তোমাকে ছাড়া একদম অচল? তুমি এই অফিস থেকে কোথাও যাবে না। কে কি বলেছে আমাকে একবার বলো। কে আর কি বলবে? আমি এত বছর ধরে কাজ করতেছি, একটা কাজেও ভুল হয় নাই। আর আজকে নতুন ম্যাডাম আমাকে এত বড় একটা অপবাদ দিতে পারলো, সাথে আমার গালে কয়েকবার চড়ও আসছে। এটার জন্য আমি এই অফিস থেকে চলে যাইতেছি। আপনি বড় স্যারকে বলে দিবেন যেই দিন এই নতুন ম্যাডাম আমার সামনে মাথা নিচু করে আমাকে নিয়ে আসতে পারবে ওই দিন আমি এই অফিসে আবার আসবো। এই বলে নিলয় ওইখান থেকে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এদিকে ম্যানেজার দৌড়ে চলে আসলো শ্রাবণীর কেবিনে। শ্রাবণীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আপনি এটা কি করছেন? যার জন্য আজকে এই অফিসটা এত দূর এসেছে, আপনি কিন্তু তাকে এই অফিস থেকে বের করে দিয়েছেন। এখন আপনার অফিসের কি হবে? আপনি আপনার অফিস চালাবেন কিভাবে? আমি আমার অফিস চালাবো কি করে এটা আপনাকে দেখতে হবে না। তাকে আমি কেন বের করে দিয়েছি এটা একমাত্র আমি জানি। আর আপনি যদি তার হয়ে সাফাই গাইতে আসেন তাহলে আপনাকেও বের করে দিতে বাধ্য হব আমি। ম্যাডাম, আপনি অনেক বড় লস খেতে যাচ্ছেন। এছাড়া আমি আর কিছুই বললাম না। মনে রাখবেন, আমার এই কথাটা আপনাকে একদিন না একদিন নিলয় সাহেবকে ফিরিয়ে আনতেই হবে, তার সামনে মাথা নিচু করে। যখন দরকার হবে তখন আমি আনবো নাকি আনবো না এটা একমাত্র আমি জানি। আপনি আপনার কেবিনে যান। এত বেশি কথা বলতে বলি নাই আমি আপনাকে। ম্যানেজার চলে গেল তার কেবিনে। এদিকে শ্রাবণী কয়েকটা ফাইল দেখে বসে আছে। এমন সময় তার কেবিনের ভিতর কয়েকজন বড় বড় বিজনেসম্যান প্রবেশ করলো আর বলতে লাগলো, হ্যালো মিস শ্রাবণী, আমাদের কাজগুলো কতটুকু এগিয়েছে আর কতদিন লাগবে কাজগুলো শেষ করতে? আমাকে আর 1 সপ্তাহ সময় দেন। 1 সপ্তাহের মধ্যে আপনাদের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে।
এটা তো কোনো কথা ছিল না। আপনার সাথে ডিল হয়েছে যে 4 দিনের মধ্যে এই কাজটা কমপ্লিট করে দিবেন। আপনার আব্বুর সাথে আমরা এত বছর ধরে কাজ করতেছি, উনি যে কথা বলেছে তার একটা কথা আর নড়চড় হয় নাই। আর আপনি অফিসে এসে জয়েন করার পর থেকে আপনার কথা নড়চড় হচ্ছে। এরকম করলে কিন্তু আমি আপনাকে আর কাজ দিব না কোনো। নয়ন সাহেব, আমি আপনার সাথে একমত। ওনাকে কাজ দিয়েছি, আজকে প্রায় 10 দিন হয়ে গেছে। 10 দিনের মধ্যে একটা কাজও কমপ্লিট হয় নাই। এখন যদি ওনার আব্বু এইখানে থাকতো তাহলে 10 দিন লাগতো না, 4 থেকে 5 দিনের মধ্যে পুরো কাজগুলো কমপ্লিট করে দিতে পারতো। আর আপনাদের অফিসের নিলয় সাহেব কোথায়? ওনার ভরসায় আমরা আপনাদের অফিসের সব কাজ দিয়ে দিয়ে এসেছি, কারণ ওনার কাজগুলো একেবারে নিখুঁত এবং সুন্দরভাবে করা হয়। আপনি ওনাকে ডাক দিন, আমি ওনার সাথে কথা বলবো। আর আমার ফাইলের কাজ কার কাছে দিয়েছেন করার জন্য? ওনার কাছে দিয়েছিলাম, তবে উনি কাজগুলো ভুল করেছে, তাই ওনাকে এই অফিস থেকে বরখাস্ত করা হয়েছে। আর আপনাদের কাজ আপনারা সামনের সপ্তাহের মধ্যে বুঝে নেবেন। এরপর আপনারা কাজ দিবেন নাকি দিবেন না, এটা আপনার ব্যাপার। ঠিক আছে, আপনি এই কাজটা আমাদেরকে বুঝিয়ে দেন সামনের সপ্তাহে। এরপর আমরা আর আপনার অফিসে কোনো কাজ দিব না। হাসান সাহেব চলেন, ম্যানেজারের কাছ থেকে নীলয় নাম্বারটা নিয়ে আমরা ওনার সাথে যোগাযোগ করি। মাসে যদি ওনাকে 4 লক্ষ টাকা দিই তবু আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের অফিস অনেক দ্রুত উন্নতি পাবে। এত অহংকার নিয়ে কাজ করা একদম অসম্ভব। অহংকার নিয়ে কাজ করলে কখনোই কোনো কাজে সফল হওয়া যায় না। এই বলে নয়ন আর হাসান সাহেব চলে আসলো ম্যানেজারের কাছে। ম্যানেজারের কাছ থেকে নিলয়ের ফোন নাম্বারটা নিয়ে চলে আসলো বাহিরে। গাড়িতে বসে নিলয়কে ফোন দিতেই ওই পাশ থেকে নিলয় কলটা রিসিভ করলো। নয়ন সাহেব নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যালো মিস্টার নিলয়, আপনি কোথায় আছেন? আমরা আপনার সাথে দেখা করতে চাই। আপনার ঠিকানাটা একটু দেন তো। আপনাকে নাকি শ্রাবণী গ্রুপ অফ কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছে। এটার জন্য আমরা আপনাকে 4 লক্ষ টাকা বেতনে আমাদের অফিসে চাকরি দিতে চাইতেছি। আপনি আমাদের সাথে দেখা করেন। সরি স্যার, আমি এত টাকার বেতনের চাকরি করি না। আমার এত টাকার প্রয়োজন নেই। আপনি এক কাজ করেন, আপনার কাজের ফাইলটা আমাকে দিয়ে যান, তাহলে আমি আপনার কাজের ফাইলগুলো কমপ্লিট করে এরপর আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, আমি আমার কাজের ফাইলটা আপনাকে দিয়ে যাইতেছি। সাথে হাসান সাহেবও আছে, ওনার কাজের ফাইলটা আপনাকে দিয়ে যাব। যত দ্রুত সম্ভব আমাদের কাজটা কমপ্লিট করে দিবেন। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আপনাদের দুজনের কাজ খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। আর আপনার কাজটা কমপ্লিট করা আছে, আপনি একবার ফাইলটা চেক করে দেখে নেবেন। আপনার কাজের ডিল কত টাকা হয়েছিল ওই টাকা আপনি ম্যাডামকে দিয়ে আসবেন। আর ওনাকে বলার প্রয়োজন নেই যে আপনারা আমাকে ফাইলগুলো দিয়ে যাইতেছেন কাজ করার জন্য। এটা একদম গোপন থাকবে। জাস্ট আমাদের মধ্যে কথা হবে এবং বাকি কাজ হবে। ঠিক আছে মিস্টার নিলয় সাহেব, আমরা 1 ঘন্টার মধ্যে আমাদের ফাইলগুলো আপনার কাছে পৌঁছে দিতেছি। এই বলে নয়ন কলটা কেটে দিয়ে আবারও গাড়ি ঘুরিয়ে চলে আসলো শ্রাবণী গ্রুপ অফ কোম্পানিতে। শ্রাবণী কেবিনে ঢুকে শ্রাবণীকে উদ্দেশ্য করে নয়ন বলতে লাগলো, মিস শ্রাবণী, আমরা আপনাকে দিয়ে আর কাজ করাবো না। যতটুকু কাজ করেছেন ততটুকু কাজ দিয়ে দেন, আমরা আমাদের ফাইলের পুরো টাকা দিয়ে দিতেছি। কেন মিস্টার নিলয় সাহেব? আমি তো আপনাদেরকে বলেছি যে আমাকে আর 1 সপ্তাহ সময় দেন। 1 সপ্তাহ সময় দিলে আমি আপনাদের কাজটা পুরোপুরি কমপ্লিট করে দিব। আপনারা কি আমাকে 1 সপ্তাহ সময় দিতে পারবেন না? না, আমরা আপনাকে আর একদিনও সময় দিতে পারবো না। আপনাকে যেটা বলেছি সেটাই করেন, এত বেশি কথা আমরা শুনতে চাই না। আমাদের ফাইলগুলো দিয়ে দেন, কাজ হোক বা না হোক আমরা আপনাকে টাকা দিয়ে দিতেছি। শ্রাবণী ফাইলগুলো বের করে দিয়ে দিল। এইদিকে নয়ন আর হাসান সাহেব টাকা দিয়ে চলে আসলো বাহিরে। নিলয়ের দেওয়া লোকেশনে চলে এসে নিলয়কে ফোন দিতেই নিলয় চলে আসলো তাদের কাছে। ফাইলগুলো নিয়ে চলে আসলো বাসায়। অন্যদিকে ম্যানেজার ফোন দিল শ্রাবণীর আব্বুকে। ওপাশ থেকে শ্রাবণীর আব্বু কলটা রিসিভ করতে ম্যানেজার বলতে লাগলো, স্যার, আপনার মেয়ে নিলয় সাহেবকে অফিস থেকে বের করে দিয়েছে। আপনি তো জানেন নিলয় সাহেবের কাজগুলো কতটা নিখুঁতভাবে করা হয়। মানে আপনি এসব কি বলতেছেন? আর কখন বের করে দিয়েছে? আমাকে ফোন দেন নাই কেন তখন? স্যার, এই যে 2 ঘন্টা আগে বের করে দিয়েছে। আর আমি একটা কাজে গিয়েছিলাম, ওই কাজটা শেষ করে আসলাম মাত্র। এসে শুনতেছি নয়ন সাহেব আর হাসান সাহেব তাদের কাজ ফিরিয়ে নিয়েছে। তারা আর আপনার অফিসে কোনো কাজ দিবে না। নয়ন সাহেব আর হাসান সাহেব যদি অন্যান্য অফিসের মালিকদেরকে বলে দেয় তাহলে আপনার অফিস তো 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। তখন আপনি কি করবেন? আমি এখনই অফিসে আসছি স্যার। আপনি নিলয়কে ফোন দিয়ে বলেন অফিসে আসার জন্য। স্যার, উনি আসবে না যতক্ষণ না ম্যাডাম ওনার কাছে মাপ চেয়ে মাথা নত করে তাকে না নিয়ে আসবে
ততক্ষণ নাকি উনি আসবে না। ওনাকে নাকি অনেক কিছু করেছে। মেয়েটা যে কি করে না, মেয়েটার জন্য আমি পথে বসতে চাইতেছি। আমার অনেক বড় ভুল হয়েছে তাকে বিদেশ থেকে নিয়ে এসে। তাকে যদি বিদেশে রাখতাম, ওইখানে যদি একটা অফিস কিনে তাকে দিয়ে দিতাম, তাহলে খুব ভালো হতো। ভেবেছিলাম মেয়েটা আমার ঠিকভাবে কাজ করতে পারবে, কিন্তু মেয়েটা তো দেখতেছে আমাকে পথে বসিয়ে ছাড়বে। এই বলে শ্রাবণীর আব্বু কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। শ্রাবণীর আব্বুকে এতটা চিন্তিত দেখে শ্রাবণীর আম্মু বলতে লাগলো, কি হয়েছে শ্রাবণীর আব্বু? আপনাকে দেখে এত চিন্তিত লাগতেছে কেন? আর এখন এই সময় কোথায় যাইতেছেন আপনি? আপনার শরীর তো ভালো না। কোথায় আর যাবো? তোমার মেয়ে নিলয়কে অফিস থেকে বের করে দিয়েছে, যার জন্য অফিসটা এত দূর এসেছে। তাকেই নাকি বের করে দিয়েছে অফিস থেকে। তোমার মেয়েকে মন চাইতেছে এখন গলা টিপে মেরে ফেলার জন্য। এত কষ্ট করে আমি আমার অফিসটা এত দূর নিয়ে এসেছি, আজকে তোমার মেয়ের জন্য আমার অফিসটা পথে বসতে চলেছে। এই বলে শ্রাবণীর আব্বু গাড়ি নিয়ে চলে আসলো অফিসে। এসে দেখে শ্রাবণী বসে বসে কফি খাইতেছে আর ফোন টিপতেছে। এটা দেখে শ্রাবণীর আব্বু বলতে লাগলো, তোকে কি আমি অফিসে এটার জন্য রেখেছিলাম? তুই আমার অফিসের কর্মীদের সাথে খারাপ ব্যবহার করে এরপর এখানে শান্তিমতো কফি খাবি আর ফোন টিপবি? আব্বু, তোমার কর্মচারী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে এবং আমার সাথে অনেক কিছু করেছে। এটার জন্য আমি তাকে এই অফিস থেকে বের করে দিয়েছি। আর নয়ন সাহেব এবং হাসান সাহেব টাকা দিয়ে চলে গেছে, বলেছে যে আর আমাদেরকে কাজ দিবে না। তুই জানিস ওনারা চলে যাওয়াতে আমার কতটা ক্ষতি হয়েছে, আরো কত ক্ষতি হতে যেতেছে জানিস? এসব বলতেছে শ্রাবণীর আব্বু শ্রাবণীকে। এইদিকে কেবিনের ভিতর প্রবেশ করলো অন্যান্য অফিসের সকল এমডিরা। শ্রাবণীর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার শিমুল সাহেব, আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ জানাচ্ছি। এত বছর আমাদের সাথে কাজ করে আপনার অফিসটা এত দূর নিয়ে এসেছেন। আমরা কেউ আর আপনাকে কাজ দিতে পারবো না। আজ থেকে আপনার কাছে কাজ দেওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দিলাম। স্যার, এমনটা করবেন না। এখন থেকে আমার মেয়ে আর এই অফিসে বসবে না। আমি এখন থেকে এই অফিসে বসবো। আসলে আমি কিছুদিন অসুস্থ ছিলাম, তো এটার জন্য অফিসে আসতে পারি নাই ঠিক মতো, তাই আমার মেয়েকে পাঠিয়েছিলাম। আব্বু, ওনাদের কাছে এত রিকোয়েস্ট করার কি আছে? ওনারা কাজ দিলে দিবে, না দিলে না দিবে। আমি বাহিরের দেশের লোক নিয়ে এরপর কাজ করব। এইরকম কাজ বাহিরের দেশে অনেক চলে। বলেছি নাকি আমাদের মাঝে কথা বলার জন্য? তুই চুপচাপ থাক একদম। তোর জন্য সবকিছু হয়েছে। আলমগীর সাহেব, আপনি সবাইকে নিয়ে চলে যান। আমি আপনাকে কথা দিতেছি, আপনাদের সকলের কাজ আগামী 1 সপ্তাহের মধ্যে শেষ করে দেওয়া হবে। নয়ন সাহেব এবং হাসান সাহেবের সাথে আমি কথা বলতেছি, আপনারা প্লিজ রাগ করবেন না। আমি যদি অসুস্থ না থাকতাম তাহলে অবশ্যই আপনাদের কাজ তাড়াতাড়ি শেষ করে দিতাম। আপনার কথায় আমরা চলে যাইতেছি, তবে আপনার মেয়েকে কম কথা বলতে বলবেন। আপনার মেয়ের জন্য আপনার এই অফিসটা ডুবে যেতে চলেছিল। আপনাকে বিশ্বাস করে আবারও আমরা আপনাকে কাজ দিলাম। এই বলে আলমগীর সাহেব এবং অন্যান্য বিজনেসম্যানরা চলে গেল। এইদিকে শ্রাবণীর আব্বু শ্রাবণীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই নিলয়ের কাছে মাফ চেয়ে এরপর নিলয়কে অফিসে নিয়ে আসবি। তোকে আমি 1 ঘন্টা সময় দিলাম। আমি নিলয়ের বাসা ঠিকানা দিতেছি। আমি তার কাছে মাফ চাইতে পারবো না। দরকার পড়লে তুমি নিয়ে আসো, আমি যেতে পারবো না। তোকে তো আমি 1 ঘন্টা সময় দিয়েছি। 1 ঘন্টার মধ্যে আমি নিলয়কে এখানে দেখতে চাই। যদি না পাই তখন বুঝতে পারবি তোকে কি করি। এই বলে শ্রাবণীর আব্বু চেয়ারে বসে পড়ল। এদিকে শ্রাবণী চুপচাপ দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শ্রাবণী তার ব্যাগ নিয়ে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে নিলয়ের বাসার দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নিলয়ের বাসায়। কলিং বেল দিতেই নিলয় এসে দরজা খুলে দিল। শ্রাবণীকে দেখে নিলয় বলতে লাগলো, বাহ, আপনি তো দেখি আজকে চলে এসেছেন। আমি তো ভাবছিলাম আরও 2 থেকে 3 দিন পর আসবেন আপনি। যখন দেখবেন আপনাদের অফিসে কোনো কাজ চলতেছে না তখন আসবেন। আমার আসার দরকার ছিল না। আব্বুর কথা রাখার জন্য আমি আপনার কাছে এসেছি। আপনি চলেন আমার সাথে অফিসে, না হলে আব্বু পরে আমাকে বকা দিবে। আপনার আব্বু আপনাকে বকা দিবে তাতে আমার কি? আগে আপনি আমার পা ধরে মাফ চান, তাহলে আমি আপনাকে মাফ করে দিব। আমি কারোর পা ধরে মাফ চাইতে পারবো না। মাফ করলে এমনিতেই করেন, না হলে মাফ করার দরকার নেই। যতক্ষণ আপনি আমার পা ধরে মাফ না চাইবেন ততক্ষণ আমি আপনার সাথে যাব না, এইখানেই দাঁড়িয়ে থাকব। আপনি যেমন ঘাড় টেরা, তার চাইতে 2টা ডাবল ঘাড় তারা হচ্ছে আমি। এই বলে নিলয় চুপচাপ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর শ্রাবণী নিলয় পা ধরে মাপ চাইতে যাবে। এমন সময় নিলয় সরে গিয়ে বলতে লাগলো, থাক, আপনার
মাফ চাইতে হবে না। আপনি এখানে দাঁড়ান, আমি ফাইলগুলো নিয়ে আসতেছি। এই বলে নিলয় চলে আসলো বাড়ির ভিতর। ফাইলগুলো ব্যাগের ভিতর ভরে চলে আসলো বাইরে। শ্রাবণীকে নিয়ে আবারও চলে আসলো অফিসে। নিলয় শ্রাবণীর আব্বুর কেবিনে প্রবেশ করতেই শ্রাবণীর আব্বু বলতে লাগলো, নিলয় সরি, আমার মেয়ে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমি তাকে অনেক বকাঝকা করেছি, প্লিজ তাকে মাফ করে দাও। স্যার, আপনার সরি বলতে হবে না, তাকে আমি আগেই মাফ করে দিয়েছি। আর এত রাগ ভালো না। মিস শ্রাবণী, আপনি তো দেখলেন কয়েক ঘন্টার মধ্যে আপনার অফিস পথে বসতে চেয়েছিল। আপনার আব্বুর জন্য এই অফিসটা আবারও বেঁচে আছে। আর কখনো এই রকম ভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। খারাপ ব্যবহার করলে পরবর্তীতে কি হবে আপনি নিজেও জানতে পারবেন না। হয়েছে, আমাকে আর বোঝানোর দরকার নেই। আব্বু, আমি বাড়িতে চলে যাইতেছি। যদি কোনো দরকার হয় তাহলে আমাকে ফোন দিবে, এর আগে ফোন দিবে না। এই বলে শ্রাবণী চলে আসলো বাহিরে। তার গাড়িটা নিয়ে চলে আসলো সোজা বাসায়। এদিকে শ্রাবণীর আব্বু বলতে লাগলো, নিলয়, আমি তাদেরকে কথা দিয়েছি আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের সকল কাজ কমপ্লিট করে দিয়ে দিব। তুমি কি তাদের কাজ করেছো নাকি তাদের কাজ করবে? স্যার, তাদের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট আছে। আপনি তাদেরকে ফোন দিয়ে বলে দেন যে এসে নিয়ে যাওয়ার জন্য। আর আপনি তো সুস্থ, অফিসে এসেছেন, কেন বাসায় চলে যান, ম্যানেজারকে বলে যান অফিসটা দেখার জন্য। আর আপনার মেয়েকে খুব ভালোভাবে বুঝিয়ে এরপর অফিসে পাঠাবেন। এইভাবে যদি সবার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তো অফিস চলবে না। তাকে আর কিভাবে বোঝাবো বলো? তাকে আমি বোঝাতে বোঝাতে অসুস্থ হয়ে গেছি। সে সবসময় এরকম করে। তাকে পাল্টানোর জন্য তুমি কিছু করতে পারবে নিলয়? স্যার, আমি আমার তরফ থেকে অনেক চেষ্টা করব, দেখি তাকে পাল্টানো যায় কিনা। পাল্টানোর মালিক একমাত্র আল্লাহ। উনি যদি পাল্টে দেয় তাহলে আপনার মেয়ে পাল্টে যাবে। আপনি এখন বাসায় চলে যান আর তাদেরকে বলে দেন যে অফিস থেকে এসে ফাইলগুলো নিয়ে যাওয়ার জন্য। আমি তাদেরকে ফাইলগুলো বুঝিয়ে দিব। ঠিক আছে, তুমি তোমার কেবিনে যাও, আমি তাদেরকে ফোন দিয়ে বলতেছি। আর আমি বাসায় যাইতেছি। তুমিও খেয়াল রাখবে ম্যানেজারের সাথে অফিসটা। আমি কালকে শ্রাবণীকে ভালোভাবে বুঝিয়ে এরপর অফিসে পাঠাবো। সে আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবে না এবং বাকিদের সাথেও না। এই বলে শ্রাবণীর আব্বু চলে গেল নিচে। অন্যান্য অফিসের মালিকদেরকে বলে দিল যে ফাইলগুলো এসে নিয়ে যাওয়ার জন্য। এইদিকে নিলয় তার কেবিনে এসে বসে পড়তেই পাশের কয়েকটা কেবিন থেকে লোক এলো আর বলতে লাগলো, ধন্যবাদ নিলয় ভাই আপনাকে এই মেয়েটাকে সাহায্য করার জন্য। আপনাকে যদি বের করে না দিত তাহলে এসে এত অপমান হতো। যাক, ভালোই হয়েছে, এখন মন দিয়ে কাজ করেন। নিলয় সন্ধ্যা অব্দি কাজ করে আসলো। বাসায় কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নিলয়কে দেখে বলতে লাগলো, কি রে নিলয়, তুই না বাড়িতে চলে এসেছিলি অফিস থেকে? তাহলে আবার অফিসে কখন গেলি? আর আমাকে বলেও গেলি না? অফিসে ম্যাডাম এসেছিল আম্মু, ওনার সাথে চলে গিয়েছিলাম অফিসে। তোমাকে আর বলে যেতে মনে নাই? আব্বুকে তো বলে গেছি আমি। তোর আব্বু তো আমাকে কিছু বলে নাই। আচ্ছা যাই হোক, যা ফ্রেশ হয়ে আয়, এরপর তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, এরপর না হয় তোমার সব কথা শুনবো। এই বলে নিলয় চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করে চলে আসলো নিচে। নিলয় তার আম্মুর পাশে বসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন বলো আম্মু, কি বলবে আমাকে? নিলয়, তোর আব্বু আর আমি একটা মেয়ে পছন্দ করেছি। মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তোর সাথে খুব মানাবে। আমি তোর রুমের ড্রয়ারে মেয়েটার ছবি রেখে এসেছি। তুই একবার দেখে আমাদেরকে জানাস তো। যদি তোর পছন্দ হয় তাহলে ওই মেয়ের সাথেই তোর বিয়ে ঠিক করব। ঠিক আছে আম্মু, আমি এই মেয়েটার ছবি দেখে এরপর জানাবো। আর মেয়েটা কি করে এখন? আমি তো শুনেছি এই মেয়েটা বিদেশ থেকে লেখাপড়া করে এরপর দেশে এসেছে। এখন কি করে এটা তো আর জানি না। তুই আগে মেয়েটাকে পছন্দ কর, এরপর না হয় দেখা যাবে মেয়েটা কি করে আর কি করে না। আচ্ছা, এখন তাহলে আমাকে এখন খাবার দাও। রাত 9টা বেজে গেছে। কালকে আবার তাড়াতাড়ি অফিসে গিয়ে কাজ করতে হবে। এই বলে নিলয় খাবার টেবিলে এসে খাওয়া দাওয়া করে চলে গেল আবার তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই তার আম্মুর কথাগুলো মনে পড়ল।
নিলয় আবারও বিছানা থেকে উঠে ড্রয়ার থেকে ছবিগুলো বের করে দেখে তো পুরাই অবাক। আসলে এই ছবিগুলোই হচ্ছে শ্রাবণীর ছবি। ছবিগুলো হাতে নিয়ে নিলয় চলে আসলো নিচে তার আম্মুর কাছে আর বলতে লাগলো, আম্মু, এটাই কি সেই মেয়ে যার কথা তুমি বলেছিলে আমাকে, যে এই মেয়ে কে পছন্দ করে এসেছো? হ্যাঁ, এটাই সেই মেয়ে। তোর আব্বু আর আমি কথা বলে এসেছি তার আব্বু আম্মুর সাথে। বলেছে যে তুই যদি আমাদেরকে সিদ্ধান্ত জানাস তাহলে আমরা ওই মেয়ের পরিবারকে সিদ্ধান্ত জানিয়ে দেব। আচ্ছা, এখন কিছু বলার দরকার নেই, আরো কয়েকটা মাস যাক, এরপর আমি তোমাদেরকে জানাবো মেয়েটা আমার পছন্দ হয়েছে। তবে এখন বিয়ে করার ইচ্ছা নেই আমার। ঠিক আছে, তোর ইচ্ছে যখন বিয়ে করবি তখনই বিয়ে দেব। এখন যা, ঘুমা গিয়ে। নিলয় চলে আসলো আবারও তার রুমে। বিছানায় শুয়ে ঘুমিতে সে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টায় ফোনের অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল তার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। টেবিলের উপর থেকে পাউরুটি আর জেলি নিয়ে খেতে খেতে চলে আসলো আবারও তার রুমে। অফিসের জন্য রেডি হয়ে নিচে আসলো আর আম্মু খাবার বেড়ে দিতেই খাবারগুলো নিয়ে অফিসের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো অফিসে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে অনেক কাজ থাকার কারণে। নিলয় তার কেবিনে বসে কাজ শুরু করে দিল। 1 ঘন্টা পর বাকি সবে এসে নিলয়কে এত তাড়াতাড়ি আসতে দেখে বলতে লাগলো, কি নিলয় ভাই, আজকে এত তাড়াতাড়ি চলে এসেছেন? কোনো সারপ্রাইজ আছে নাকি? আরে না সৃজন ভাই, কোনো সারপ্রাইজ নেই। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, তো এটার জন্য চলে এসেছি তাড়াতাড়ি। আর আজকে একটু জরুরি কাজ ছিল, তাই আরো আগে আগে চলে এসেছি। ও আচ্ছা, তো আজকে কি শ্রাবণী ম্যাডাম আসবে নাকি আমাদের বড় স্যার আসবে? এটা তো আমি সঠিক বলতে পারতেছি না, তবে স্যার তো কালকে বলে গিয়েছিল যে শ্রাবণী ম্যাডামকে বুঝিয়ে সুঝিয়ে পাঠাবে। এখন কাকে পাঠাই নাকি উনি আসে কে জানে। আচ্ছা, যেই আসুক না কেন আমরা আমাদের কাজ করি। আর মাহমুদাকে একটু বলবে তো আমার কেবিনে আসার জন্য, ওর কাছে একটা ফাইল আছে, ওইটা বলবে নিয়ে আসার জন্য। ও আচ্ছা, তাহলে আপনি কাজ করেন, আমি মাহমুদাকে পাঠাই। এই বলে সৃজন চলে আসলো মাহমুদার কাছে। মাহমুদাকে বলে দিতেই মাহমুদা চলে আসলো নিলয় কেবিনে। একটা চেয়ার টেনে বসে পড়তেই নিলয় বলতে লাগলো, এই কাজ কতটুকু এগিয়েছে? আর এইভাবে যদি দেরি করো তাহলে তো স্যার অনেক বকাঝকা করবে। কাজ না পারলে আমার কাছে চলে আসবে, আমি তো বলেছি তোমাকে বুঝিয়ে দিব। নিলয় ভাইয়া, আমি তো অন্য কাজ করছিলাম, এই কাজটা আর তেমন বেশি করতে পারি নাই। অর্ধেকটা রেখে পরে অন্য কাজগুলো করেছি যেগুলো জরুরি ছিল। ভাবছিলাম যে আজকে আপনার সাথে পরামর্শ করে এরপরে এই কাজটা ধরবো। আচ্ছা, তুমি এখন তোমার কেবিনে চলে যাও। এখন যেহেতু আমি সব কাজ সেরে ফেলেছি, সো এই কাজটা শেষ করে ফেলতে পারবো আমি একাই। মাহমুদা চলে গেল তার কেবিনে। এইদিকে শ্রাবণী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। আকাশ এই ফাইলের কাজটা শেষ করে সবগুলো ফাইল নিয়ে চলে আসলো শ্রাবণীর কেবিনে। সবগুলো ফাইল টেবিলের উপর রেখে বলতে লাগলো, ম্যাডাম, আপনি এই ফাইলগুলো সই করে দিয়ে সবাইকে ফোন দিয়ে বলে দিবেন যে এসে নিয়ে যাওয়ার জন্য। আর আজকে তো তেমন কোনো কাজ নেই, আমি তাহলে এখন একটু বাহির থেকে ঘুরে আসি। ওয়েট মিস্টার নিলয়, আপনি নিজেকে কি মনে করেন? এই অফিসের বস নাকি এই অফিসের কর্মচারী নাকি এই অফিসের ম্যানেজারের কোনটা? ম্যাডাম, আমি সবসময় যা ভেবে এসেছি তাই এখনো ভাবি। আমি নিজেকে এই অফিসের একজন সাধারণ কর্মচারী মনে করি। সো আপনি কি বোঝাতে চাইছেন একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে আপনি অন্যান্য কর্মচারীদের সাথে এইরকম কি রং তামাশা শুরু করেছেন? একটা মেয়েকে আপনার কেবিনে বসিয়ে তারপর কি করছিলেন ওইগুলো? এটার জন্যই কালকে আপনাকে বের করে দিয়েছিলাম অফিস থেকে, কিন্তু আব্বু আবারও নিয়ে এসেছে আপনাকে। ম্যাডাম, আপনার যদি এতই সন্দেহ থাকে আমার উপর, তাহলে সিসি ক্যামেরা চেক করতে পারেন। পুরো অফিসের প্রত্যেকটা কেবিনে সিসি ক্যামেরা লাগানো আছে। 77 নাম্বার সিসি ক্যামেরা চেক করেন, দেখেন আমি ওই মেয়েটার সাথে কি কথা বলছিলাম আর কি বুঝিয়ে দিয়েছিলাম।
আমার এত চেক করার দরকার নেই। আপনি ক্যারেক্টার লুসই থাকবেন। ম্যাডাম, আমি কিন্তু আবারও আপনাকে বলে দিতেছি যে এইসব খারাপ কথা বলবেন না আমাকে। আমি এই অফিসে টাকার বিনিময়ে কাজ করি, আর আমি কাজ করে দেই। সো আমাকে এসব বলার অধিকার নেই আপনার। আমার কাজে ভুল হতো তাহলে আপনি আমাকে বলতে পারতেন, কিন্তু আমার কাজে কোনো ভুল হয় না। হয়েছে, নিজের প্রশংসা নিজেকে করতে হবে না। আপনি কেমন কাজ পারেন এটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনার চাইতে বেশি ভালো কাজ আমি জানি। যেহেতু আপনি আমার থেকে বেশি ভালো কাজ জানেন, তাহলে আপনি নিজের অফিস নিজেই সামলাতে পারবেন। তাহলে কালকে আমাকে এইভাবে হাত পা ধরে নিয়ে আসার কি দরকার ছিল? আপনার আব্বুকে বোঝালেই তো পারতেন যে আপনি এই অফিস নিজেই সামলাতে পারবেন আমাকে ছাড়া। দাঁড়ান, আমি বড় স্যারকে ফোন দিয়ে বলে দিতেছি যে আপনি অফিস সামলাতে পারবেন। আমি এই অফিস থেকে রিজাইন নিতেছি। আমাকে কি আব্বুর ভয় দেখান নাকি, যে আমাকে আমার আব্বুর ভয় দেখালে আমি আপনাকে কিছু বলবো না? এটা একদম ভুল কাজ। আপনি আমাকে এইসব ভয় দেখিয়ে কোনো কিছুই লাভ হবে না। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। আমি এই দেখেন সরাসরি স্যারকে কল দিয়েছি। এখন স্যারকে আমি বলবো। শ্রাবণীর আব্বু কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নিলয় শ্রাবণীর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছি। এখন কেন নিলয়, হঠাৎ আবার কি হয়েছে? তুমি ফোন দিয়েছো? শ্রাবণী কি আবারও কিছু করেছে নাকি তোমাকে? স্যার, আমি আপনার অফিস থেকে রিজাইন নিতেছি। আপনার মেয়ে নাকি এই অফিস সামলাতে পারবে, আমি না থাকলে ও, তাই আমি রিজাইন নিতেছি। আপনি আপনার মেয়েকে বলেন এই অফিসটা সামলানোর জন্য। ওর মতো পাগলের কথা কি শোনো তুমি? তুমি অফিসে থাকো, আমি আসতেছি। আবার অফিসে ওর জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যেতেছি। এখন তার অফিস করার কোনো দরকার নেই। এর চাইতে ভালো হবে তাকে বিয়ে দিয়ে দিই আমি। জামাইয়ের বাড়িতে গিয়ে থালা বাসন মাজুক, এটা আরও ওর জন্য ভালো হবে। তাহলে সে বুঝতে পারবে কার যোগ্যতা কতটুকু আর কোথায়। এই বলে শ্রাবণীর আব্বু কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর শ্রাবণীর আব্বু চলে আসলো অফিসে। এসে দেখে তার মেয়ে বসে বসে কাজ করতেছে, এদিকে নিলয় তার কেবিনে বসে কফি খাইতেছে। এমন সময় শ্রাবণীর আব্বু নিলয়ের কাছে এসে নিলয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো শ্রাবণীর কেবিনে। শ্রাবণীকে উদ্দেশ্য করে তার আব্বু বলতে লাগলো। শ্রাবণী, তুই আজকে আবার আকাশকে কি বলেছিস? আকাশ কেমন অন্যায় করেছে যে তুই আবার আজকে আকাশকে যাতা বলেছিস? তাহলে আব্বু আমি কি বলবো? সে একটা মেয়ে নিয়ে তার কেবিনের ভিতরে রং তামাশা করতেছে। এখানে আমি যদি কিছু না বলি পরবর্তীতে সে আরো অনেক কিছু করবে, তখন তুমি কি বলবে? স্যার, আপনি একবার সিসি ক্যামেরার ফুটেজ চেক করেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আমি কি করেছি আর কি করি নাই। শ্রাবণীর আব্বু সিসি ক্যামেরা চেক করে দেখে নিলয় মাহমুদকে কাজ বুঝিয়ে দিয়েছিল। এটা দেখে শ্রাবণীর আব্বুর গালে ঠাস করে চর মেরে বলতে গেল। তুই সবসময় দেখে শুনে এরপরে কথা বলবি। আর কাল থেকে তোর অফিসে আসার কোনো দরকার নেই। যেদিন একেবারে ভালো হতে পারবি, কাউকে কিছু না বলতে পারবি, ওই দিন তুই অফিসে আসতে পারবি। আর আমি তোর বিয়ে ঠিক করবো খুব শীঘ্রই। নিলয়, তুমি তোমার কেবিনে যাও, গিয়ে কাজ করো। আর তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অফিসের জন্য অনেক কিছু করতেছো। স্যার, এটা আমি একা করতেছি না, সাথে আপনি এবং বাকি কর্মচারীরাও আছে। সো সবাই মিলে আমরা কাজটা করতেছি। আর স্যার, এখন তো আমার কাজ নেই, আমি একটু বাইরে যেতে চেয়েছিলাম। যদি অনুমতি দিতেন তাহলে আমি বাহির থেকে একটু ঘুরে আসতে পারতাম, মনটাও ফ্রেশ থাকতো। ঠিক আছে, তুমি যাও। এখন যেহেতু কাজ নেই তুমি ঘুরে আসো কিছুক্ষণের জন্য। নিলয় আর কিছু না বলে চলে আসলো নিচে। একটা রিক্সা নিয়ে তার পরিচিত একটা কফি শপে চলে আসলো। ভাই, আপনি আগের মতো আর কফি খেতে আসেন না কেন? আগে তো প্রতিদিন আসতেন কফি খাওয়ার জন্য। এখন কি আমাদের কফি আপনার ভালো লাগে না নাকি? হ্যাঁ, তোমাদের কফি সবচাইতে বেশি ভালো লাগে আমার। আর এখন একটু কাজের চাপ তো বেশি, তাই আর কি আসতে পারি না। তবে আসার চেষ্টা করি। এই যে আজকে কাজ নেই, চলে এসেছি এখানে কিছুক্ষণ থেকে কফি খেয়ে এরপর আবার চলে যাব।
ঠিক আছে, আপনি প্রতিদিন আসার চেষ্টা করবেন। আপনি আসলে আমরা অনেক খুশি হই, কারণ আপনি আমাদের প্রত্যেককে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এমনকি 100 টাকাও টিপ দেন। ঠিক আছে, তোমরা চিন্তা করো না। আমি প্রতিদিন আসবো এখন থেকে। যখনই সময় পাই তখনই চলে আসবো। এই বলে নিলয় কফি খেতে লাগলো। অন্যদিকে শ্রাবণী রাগের মাথায় তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে যেহেতু অফিসের কাজ করতে দিবে না আমার মতো করে, সো আমি আর অফিসে আসবো না। তোমার তো বিশ্বস্ত লোক আছে, ওই যে কি যেন নাম, হ্যাঁ নিলয়, এবং ম্যানেজার আছে, তাদেরকে বলবে যে তোমার সকল কাজগুলো করে দেওয়ার জন্য। হ্যাঁ, তারা অবশ্যই করে দিবে, কারণ আমি তাদের বস। আমি যা বলবো তাড়াতাড়ি করবে। আমি ভেবেছিলাম তোকে আমার অফিসে বসিয়ে দিয়ে এরপর শান্তিতে কয়েকদিন থাকবো, কিন্তু শান্তিতে কি করে থাকবো? তার মধ্যে তো তুই আবার অশান্তি লাগিয়ে দিয়েছিস। আমি ভেবেছি যে তোকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবি, কয়েকদিন ঘর সংসার করার পর বুঝতে পারবি কেমন। আমার এখন বিয়ে করার কোনো ইন্টারেস্ট নেই, সো আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না এখন। আমি বাড়িতে থাকবো, দরকার পড়লে অফিসের আসবো না। ঠিক আছে, তোর অফিসে আসার কোনো দরকার নেই, তুই চলে যা বাসায়, আমি একাই সামলে নিতে পারবো সকল কাজ। শ্রাবণী অফিস থেকে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু সে দরজা খুলে দিল। শ্রাবণীকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে, অফিসে গিয়ে সবার সাথে এরকমভাবে ব্যবহার করিস কেন? আমেরিকা থেকে পড়ালেখা করিয়ে নিচ্ছি, এসব ব্যবহার করার জন্য নাকি? আমার তো মনে হচ্ছে তোকে আমেরিকায় শুধু শুধু পড়ালেখা করিয়েছি। আমেরিকায় তোকে পড়ালেখা না করিয়ে দেশে রেখে যদি পড়ালেখা করাতাম তাহলে সুশিক্ষায় বড় হতো, মানুষের সাথে বেয়াদবি করতে পারতি না কখনো। শ্রাবণী চুপচাপ তার আম্মুর কথা শুনে চলে আসলো তার রুমে। দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে বিছানার উপর ফোনটা রেখে ওয়াশরুমে এসে শাওয়ারটা ছেড়ে দিল। দীর্ঘ 2 ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়ে গোসল করে বাইরে চলে আসলো। অন্যদিকে নিলয় কফি খাওয়া শেষ করে অফিসে চলে এসেছে। তার বসের কেবিনে ঢুকতে নিলয়কে উদ্দেশ্য করে শ্রাবণীর আব্বু বলতে লাগলো, নিলয়, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি আমার কথাটা রাখবে? স্যার, রাখার মতো যদি কোনো কথা হয় তাহলে আমি অবশ্যই রাখবো। আপনার এমন কোনো কথাই নেই যে আমি কখনো রাখি নাই। তুমি তো আমার মেয়েটাকে বেশ ভালো করে দেখতেছো, সে কেমন? আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাইতেছি, যাতে আমার মেয়েটা তোমার কাছ থেকে একটু সুশিক্ষা পায়। মানে বুঝি নাই স্যার, আপনি আমার হাতে তুলে দিতে চাইতেছেন মানে কিভাবে তুলে দিতে চাইতেছেন ওইটা যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো। আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। স্যার, আপনার মেয়ে যেরকম ব্যবহার করে আমার সাথে, এখন যদি আমি বিয়ে করে আমার বাসায় নিয়ে যাই তাকে, তাহলে আমার আব্বু আম্মুর সাথে কি রকম ব্যবহার করবে আপনি বুঝতেই পারছেন। আমি আপনার মেয়েকে এমনিতে একটু শিক্ষা দিতে চাই। কাল থেকে আপনার মেয়েকে অফিসে পাঠাবেন, যাই কিছু হয়ে যাক না কেন। আপনি অফিসে আসবেন না, আপনার মেয়ে যতবার ফোন দিক তবু আসবেন না। আমি দেখি একবার চেষ্টা করে, যদি তাকে শুধরাতে পারি তাহলে সে শুধরাবে, আর না হয় তাকে কখনোই শুধরানো যাবে না। হ্যাঁ, তুমি একটু চেষ্টা করো, তুমি যদি তাকে শুধরাতে পারো, আমি তোমাকে নিজে কথা দিতেছি, আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব। আমার কথা নড়চড় হবে না একটু। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব আপনার মেয়েকে পরিবর্তন করার। আরও যদি কোনো কাজ থাকে তাহলে দিতে পারেন, আর না থাকলে আমি বাড়িতে চলে যাইতেছি। এইখানে থেকে কি করব? সবাই তো সবার কাজ করতেছে, আড্ডা আর দিতে পারবো না। ঠিক আছে, তুমি চলে যাও। কালকে বলেছে যে নয়ন স্যার আরো কয়েকটা প্রজেক্ট আমাদের হাতে দিবে, ওইগুলো না হয় তুমি করবে। আস্তে আস্তে আর তোমাকে দেখি আমার কেবিনে শিফট করা যায় কিনা। আমার কেবিনে থাকলে তুমি আমার মেয়েকে আরো বেশি করে শিক্ষা দিতে পারবে। ঠিক আছে, আপনি দেখেন, যদি পারেন, না না পারলেও সমস্যা নেই। এ বলে নিলয় চলে আসলো বাইরে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু ফয়সাল কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফয়সাল বলতে লাগলো, হ্যালো নিলয়, তুই কোথায় আছিস রে? আমি তোদের বাসায় গিয়েছিলাম, আন্টি বললো যে তুই নাকি অফিসে গিয়েছিস। এই তো আমি বাড়ির দিকে আসতেছি। তুই কবে এসেছিস দেশে, আর এখন তুই কোথায় আছিস আমাকে বল, আমি তোর লোকেশনে আসতেছি। আমি কিছুক্ষণের মধ্যে 4 রাস্তার মোড়ে আসতেছি, তুই 4 রাস্তার মোড়ে এসে দাঁড়া। নিলয় কলটা কেটে দিয়ে চলে আসলো 4 রাস্তার মোড়ে। 2-3 মিনিট দাঁড়াতেই ফয়সাল এসে নিলয়ের সামনে হাজির।
ফয়সাল নিলয়কে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছিস বন্ধু? অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে। সেই কবে তোর সাথে কথা বলেছিলাম আর আজকে কথা বললাম, আর তুই না বলে অফিসে চলে গিয়েছিলি। তাহলে এত তাড়াতাড়ি চলে আসলি যে? অফিসে তেমন কাজ নেই, এটার জন্য চলে এসেছি তাড়াতাড়ি। তার আগে তুই বল, দেশের বাইরে গিয়েছিলি, ওইখানে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড়া করতে পারছিস নাকি? হ্যাঁ, তারা তো করেছি, তবে আর একটা কাজ ছেড়ে ফেলেছি। ওই খানের একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি। মেয়ে নিজে এসে আমাকে প্রপোজ করেছিল, এরপর তার সাথে 2 বছর রিলেশন করার পর তাকে বিয়ে করে দেশে নিয়ে এসেছি। কিন্তু এখন আব্বু আম্মুকে কিভাবে বুঝাবো বল? ওনারা তো আমার কোনো কথাই বুঝবে না, তাই তোকে নিয়ে যেতে এসেছি। তুই বুঝালে ওরা নিশ্চয়ই বুঝবে। হ্যাঁ চল, তাহলে যাওয়া যাক। আর তোর বউ কোথায়, তাকে নিয়ে চল। আর তোর বউ বাংলা পারে নাকি? হ্যাঁ, আমি তাকে সব বাংলা শিখিয়ে দিয়েছি, সে এখন পুরো বাংলা ভাষায় কথা বলতে পারে। তাহলে তো আর কোনো সমস্যা হলো না, তোর আব্বু আম্মুরও সমস্যা হবে না। তাকে নিয়ে চল। ফয়সাল নিলয়কে নিয়ে চলে আসলো হোটেলে। হোটেল থেকে চেক আউট করে ফয়সাল তার বউকে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ফয়সালের আম্মু এসে দরজা খুলে দিল। ফয়সালকে দেখে ফয়সালের আম্মু জড়িয়ে ধরল আর বলতে লাগলো, বাবা কেমন আছিস? অনেক দিন পর তোর সাথে দেখা হয়েছে। তুই তো আমাদের কোনো খোঁজ খবরই রাখিস না। আর এই মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বিদেশি বিদেশি। হ্যাঁ, এই মেয়েটা হচ্ছে বিদেশি। তার আগে আমাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যান, এরপরে আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। ফয়সালের আম্মু সবাইকে নিয়ে চলে আসলো বাড়ির ভিতর। নিলয় ফয়সালের আম্মুকে সবকিছু বুঝিয়ে দিতেই ফয়সালের আম্মু সবকিছু বুঝে ফেল। ফয়সালের আম্মু হাসি মুখে বলতে লাগলো, আমার ছেলের পছন্দ হয়েছে তো আমারও পছন্দ হয়েছে। চলো তুমি আমার সাথে। আজকে তোমাকে শাড়ি পরিয়ে দিব। এখন তুমি আমার সাথে রান্নাঘরে চলো, রান্না করবে। আর নিলয়, তুমি কিন্তু খাবার খেয়ে এরপর আমাদের বাড়ি থেকে যাবে, এর আগে যেতে পারবে না। ঠিক আছে আন্টি, আমি খাবার খেয়ে এরপর আপনাদের বাসা থেকে যাব, এর আগে আমি যাব না। ফয়সাল চল, এখন তোর রুমে যাই। রুমে গিয়ে আড্ডা দেই আর মেয়েটার ব্যাপারে সবকিছু জেনে নেই। হ্যাঁ চল, রুমে যাওয়া যাক। এ বলে ফয়সাল আর নিলয় চলে আসলো রুমে। ফয়সাল নিলয়কে সবকিছু বলতে লাগলো, নিলয়, মেয়েটার সাথে আমার পরিচয় হয় কলেজ থেকে। প্রথমে আমরা ফ্রেন্ড ছিলাম, পরে সে আমাকে প্রপোজ করে, আমি আর তাকে মানা করি নাই। এরপর থেকে আমরা রিলেশনে চাই। 2 বছর রিলেশন করার পর তাকে বিয়ে করিয়ে তার আব্বু আম্মু রাজি আছে আমাদের বিয়েতে। ফাতেমার নামে যা কিছু লেখা ছিল, অফিস বাড়ি ঘর সবকিছু ফাতেমা আমার নামে লিখে দিয়েছে। আমি বলেছিলাম আমার এসব কোনো কিছু লাগবে না, তবু সে আমাকে লিখে দিয়েছে। বলেছে যে আমি তো তার বর, তো আমার নামে সবকিছু থাকলেই চলবে। বেশ ভালো হয়েছে, এখন তুই ওই অফিসটা ভালোভাবে সামলা, ভবিষ্যতে যাতে কোনো কিছু করতে পারিস। হ্যাঁ, তা তো বুঝতাম, আর আমি অফিসের কাজ ধরে ফেলেছি, সবকিছু আস্তে আস্তে বুঝে ফেলতেছি। আর তুই এখনো বিয়ে করিস নাই কেন? বয়স তো আর কম হলো না, প্রায় 25 পার হয়ে যাইতেছে। হ্যাঁ, কয়েকদিন পর বিয়ে করব। আসলে একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি তো। মেয়েটা একটু বদমেজাজি, অনেক রাগী টাইপের। এটার জন্য মেয়েটাকে কিছু বলতে পারতেছি না। কয়েকটা দিন শিক্ষা দিয়ে এরপর নিজের আয়ত্তে করে তাকে বলে দিব যে তাকে আমি বিয়ে করব। ও আচ্ছা, বেশ ভালো কথা তো। নিজের আয়ত্তে রাখলে নিজের বউ সবসময় নিজের কন্ট্রোলে রাখতে পারবি। ওই দেখ, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। দুজনকে চা দিয়ে ফাতেমা চলে গেল আবারও নিচে। 2 ঘন্টা পর রান্না শেষ হতেই সবে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ করে নিলই ফয়সালের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। অন্যদিকে শ্রাবণী তার রুমে বসে আছে আর মনে মনে বলতেছে, আমি বাড়িতে থাকবো, দরকার পড়লে অফিসে আসবো, না হলে আসবো না। আচ্ছা, আমি কি টাকার কারণে সত্যি অনেক অহংকারী হয়ে গেছি? আমি যদি অহংকারী না হতাম তাহলে তো সবাই আমাকে ভালোবাসতো, সবাই আমার সাথে ভালোভাবে কথা বলতো। আব্বু আম্মু আমার সাথে ভালোভাবে কথা বলে না। আমি নিশ্চয়ই খারাপ হয়ে গেছি। আমাকে ভালো হতে হবে। কাল থেকে আমি অফিসে যাব, তবে সবার সাথে ভালো ব্যবহার করব, কিন্তু নিজের রাগ তো কন্ট্রোল করতে পারি না। এটাই হচ্ছে আসল কথা। এটা কিভাবে কন্ট্রোল করব? এসব ভাবতে ভাবতে শ্রাবণী ঘুমিয়ে দেশে বাড়ি জমালো। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। অন্যদিকে নিলয় বাড়িতে ফিরে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তুমি যে মেয়েটাকে দেখে এসেছিলে না, ওই মেয়েটা হচ্ছে আমার অফিসের বসের মেয়ে। খুব রাগী আর বদমেজাজি। বস বলেছে যে তাকে যদি আমি ঠিক করতে পারি তাহলে তার সাথে আমার
বিয়ে দিয়ে দিবে। আমি আর কয়েকটা দিন পর তোমাদেরকে জানিয়ে দিব, যদি থাকে ঠিক করতে পারি তাহলে অবশ্যই তার সাথে আমার বিয়ে হবে। ঠিক আছে, যেটা তোর ভালো মনে হয় ওইটাই কর। নীল রাতে খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, হ্যাঁ মিস্টার নিলয়, আই এম রিয়েলি সরি। আসলে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি আর আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। আর কালকে আপনি অফিসে এসে আমাকে কাজ বুঝিয়ে দিবেন কিভাবে কি করতে হয়। ঠিক আছে, কালকে বুঝিয়ে দিবনে আমি আপনাকে। তবে মাফ চাওয়ার পিছনে কি অন্য কোনো কারণ আছে নাকি? যদি অন্য কোনো কারণ থাকে তাহলে আমাকে আগে থেকে বলে দেন, আমি আপনাকে কোনো কিছুই বলবো না। না, এর পেছনে আর কিছু নেই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে এসে প্রথম দিন থেকে খারাপ ব্যবহার করে এসেছি। ঠিক আছে, মাফ করে দিলাম। কালকে আপনি অফিসে আসবেন তাড়াতাড়ি। আমি কালকে আপনাকে কাজ বুঝিয়ে দিব। এই বলে নিলয় কলটা কেটে দিয়ে মনে মনে বলতে লাগলো, যাক, আল্লাহ তাআলা মেয়েটাকে বুদ্ধিশুদ্ধি দিয়েছে। অবশেষে তার মাথার ঘিলু খুলতে শুরু করেছে। না হলে তো সে কখনোই এভাবে আমাকে এত রাতে ফোন দিয়ে মাফ চাইতো না আমার কাছে। নিলয় আর কিছু না বলে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। এসে দেখে শ্রাবণী আগে থেকেই এসে বসে আছে। শ্রাবণীকে দেখে নিলয় শ্রাবণীর কাছে এসে বলতে লাগলো, স্যার আপনাকে কিছু বলে দিয়েছে নাকি? আপনাদের হাতে তো ফাইল নেই, কি কাজ করব? স্যার তো আমাকে কিছুই বলে নাই। কালকে বলেছে যে শুধু দিয়ে যাবে, এরপর আর কিছুই জানি না। দুজন কথা বলতেছে। এমন সময় নয়ন চৌধুরী নিলয়ের সামনে এসে বলতে লাগলো, মিস্টার নিলয়, এই নেন, আপনার স্যার আপনাকে বলেছে এই ফাইলগুলো দেওয়ার জন্য। আর কাজ একটু তাড়াতাড়ি করে আমাদেরকে দিয়ে দিবেন, কিন্তু তাড়াতাড়ি করে আমাদেরকে দিয়ে দিলে আমরা পরবর্তী কাজ আবারও আপনাদেরকে দিতে পারি। ঠিক আছে নয়ন স্যার, আমি অনেক চেষ্টা করব আপনাকে খুব তাড়াতাড়ি এই কাজগুলো দেওয়ার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না, এই কাজ আপনি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। আর মিস শ্রাবণী, আপনি একটু ভালো হয়ে যান। ভালো হলে আপনার জন্যই ভালো হবে। আপনার সাথে অন্যান্য অফিসের মালিকেরা কথা বলবে আর আরও বেশি কাজ দেবে। যে এখন থেকে আমি ভালো হওয়ার চেষ্টা করব। আপনারা এখন থেকে কাজ দিতে পারেন। আমি আর কখনো আপনাদের সাথে রাগী কণ্ঠে কথা বলবো না। নয়ন সাহেব চলে গেল অফিস থেকে। এদিকে নিলয় শ্রাবণী কেবিনে এসে শ্রাবণীর হাতে ফাইলগুলো দিয়ে চেয়ারে বসে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ বোঝানোর পর শ্রাবণী বুঝে ফেল। এদিকে নিলয় শ্রাবণীর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চলে আসলো কয়েকটা ফাইল নিয়ে তার কেবিনে। নিলয় কাজ করতেছে। এমন সময় মাহমুদ এসে নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার নিলয় ভাইয়া, আপনাকে দেখলাম আজকে 11টা অবধি ম্যাডামের কেবিনে বসেছিলেন, এরপর আপনার কেবিনে এসেছেন। ম্যাডামের সাথে কিছু চলে নাকি আপনার? আরে কি যে বলো না আপু, তুমি ওনার সাথে আবার আমার কিছু চলবে? উনি এমনিতেই যে রাগী, আমি আবার কি করতে যাব? হ্যাঁ বুঝি, আমাদেরকে আর বোঝাতে হবে না, আমরা ফিটার খাই না। এখন এই ফাইলটা দেখেন তো, এই ফাইলের কাজটা কিভাবে করব আমি বুঝতে পারতেছি না। এই কাজগুলো উল্টো দিয়েছে নাকি সঠিকভাবে দিয়েছে এটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, তুমি তোমার কেবিনে যাও, আমি ফাইলটা ভালোভাবে ঠিক করে এরপর আমি তোমাকে দিয়ে আসব। 10 মিনিট সময় দাও। ঠিক আছে, আপনি ফাইলটা ঠিক করে এরপর আমাকে ডাক দিন, আমি চলে আসবো। ঠিক আছে, আমি তোমাকে ডাক দিব নে। এখন তাহলে তুমি যাও। মাহমুদা চলে যেতেই নিলয় ফাইলের কাগজগুলো একেবারে ঠিকঠাক করে 7 মিনিট পর মাহমুদার কেবিনে দিয়ে চলে আসলো আবারও তার কেবিনে। দুপুরে খাবার খাওয়ার জন্য নিলয় সবার সাথে ক্যান্টিনে যাইতেছে। এমন সময় মাহমুদা নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিলয় চলো আজকে বাহির থেকে খাবার খেয়ে আসি। খাবারের বিলটা না হয় আমিই দিব, যেহেতু তুমি আমাকে এত হেল্প করো, তাহলে আমি আজকে তোমাকে একটা ট্রিট দিই। না আপু, এখন যাওয়া যাবে না,
কারণ আমি খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে। এখন যদি খাবার না খাই তাহলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। আমি কালকে খাবার নিয়ে আসবো না। কালকে না হয় আমাকে ট্রিট দিবেন। ঠিক আছে, কালকে তোমাকে ট্রিট দেওয়া হবে। এখন তাহলে তুমি ক্যান্টিনে যাও, আমি খাবার নিয়ে আসতেছি বাইরে থেকে। ঠিক আছে, তাড়াতাড়ি আইসেন কিন্তু। আপনি আসলে এরপর খাওয়া দাওয়া শুরু করব দুইজন মিলে। মাহমুদা চলে যেতে নিলয় চলে আসলো ক্যান্টিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মাহমুদা আসলো মাহমুদার সাথে। খাবার খাওয়া দাওয়া শেষ করে আবারও কাজে লেগে পড়ল। অন্যদিকে শ্রাবণী কাজ শেষ করে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার কেবিনের ভিতর প্রবেশ করলো নিলয়। নিলয়কে দেখে শ্রাবণী বলতে লাগলো, কি ব্যাপার নিলয়, তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ, কয়েকটা ফাইল রেডি করা শেষ হয়ে গেছে। এখন আর কাজ করতে মন চাইতেছে না। বাকি কাজগুলো আমি কালকে করে ফেলবো। ঠিক আছে, কালকে সময় করে এরপর আপনি কাজগুলো শেষ করে ফেলবেন। আর আমি এখন বাসায় চলে যেতেছি, আজকে আর অফিসে আসবো না। আসতে আসতে একেবারে কালকে অফিসে আসবো। এই বলে শ্রাবণী চলে গেল বাসায়। অন্যদিকে নিলয় তার কাজ শেষ করে বিকাল 5টার দিকে বাড়িতে চলে আসলো। ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু খেয়ে টিভি দেখতেছে। এমন সময় নিলয়ের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে শ্রাবণীর আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে শ্রাবণীর আব্বু বলতে লাগলো, হ্যালো নিলয়, তুমি এখন কোথায় আছো? তুমি কি আমাদের বাসায় আসতে পারবে একটু? জি স্যার, আসতে পারবো। তবে হঠাৎ এত আর্জেন্ট যাওয়ার জন্য বলতেছেন যে? এমনিতে একটা প্রজেক্টের বিষয়ে আলোচনা করব তো তাই। আর কি ফোন দিলাম তোমাকে যাতে তুমি চলে আসো। আমি তো এখন অসুস্থ, তাই আমি অফিসে যেতে পারলাম না। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি। এই বলে নিলয় কলটা কেটে দিয়ে চলে আসলো শ্রাবণীদের বাড়িতে। নিলয় আরও আগেও কয়েকবার এসেছে এই বাড়িতে বিভিন্ন কাজে। কলিং বেল দিতেই শ্রাবণীর আম্মু এসে দরজা খুলে দিল। নিলয় বাড়ির ভিতর ঢুকে সোফায় বসে আছে। এমন সময় শ্রাবণীর আব্বু এবং শ্রাবণী আসলো। শ্রাবণীকে উদ্দেশ্য করে শ্রাবণীর আব্বু বলতে লাগলো, শ্রাবণী, আমার রুম থেকে ফাইলটা নিয়ে আয় তো। ঠিক আছে আব্বু, আমি যাইতেছি, তুমি বসো। শ্রাবণী চলে যেতেই শ্রাবণীর আব্বু বসে পড়ল নিলয়ের পাশে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর শ্রাবণী ফাইলটা নিয়ে চলে আসলো। তার আব্বুর হাতে দিয়ে দিতেই তার আব্বু নিলয়ের সাথে কথা বলতে লাগলো কাজের ব্যাপারে। দীর্ঘ কয়েক ঘন্টা বোঝানোর পর নিলয় তার বস এবং শ্রাবণীকে বুঝিয়ে দিল। আচ্ছা নিলয়, একটা কথা বলো তো আমাকে। তুমি এত ভালো কাজ পারো, তাহলে তো তুমি নিজে একটা অফিস খুলতে পারো। তুমি নিজে যদি একটা অফিস খুলো তাহলে তো তোমার অনেক টাকা ইনকাম হবে। স্যার, এত টাকা ইনকাম করে আমি কি করব বলেন তো? আল্লাহর রহমতে যতটুকু ইনকাম করতেছি তা দিয়েই আমার চলে যাবে। এর বেশি ইনকাম আমার দরকার নেই। নিলয় আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো বাসায়। অন্যদিকে শ্রাবণীর আব্বু শ্রাবণীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শ্রাবণী, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্ত, নিলয়ের সাথে আমি তোর বিয়ে দিব। তোর কোনো আপত্তি নেই তো? মানে আব্বু, এসব তুমি কি বলতেছো? নিলয়ের সাথে আমি বিয়ে বসতে যাব কেন? সে একটা গরিব ঘরের ছেলে আর আমি বড়লোক পরিবারের মেয়ে। আমাকে বিয়ে করার জন্য বড় বড় বিজনেসম্যানের ছেলেরা আমার পেছনে ঘোরাফেরা করে, আর তুমি কিনা সাধারণ এই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি এই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছি। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। শ্রাবণীর আম্মু, তুমি তোমার মেয়েকে বুঝাও। সে যদি না বুঝে তাহলে বলো বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য। এই বলে শ্রাবণীর আব্বু চলে গেল তার রুমে। অন্যদিকে শ্রাবণী তার রুমেও চলে এসে দরজাটা লাগিয়ে দিল। এদিকে নিলয় বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে দেশে বাড়ি জমালো। পরের দিন নিলয় অফিস শেষে দেখে শ্রাবণী বা শ্রাবণীর আব্বু কেউ আসে নাই। এটা দেখে নিলয় ম্যানেজার স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার স্যার, আজকে শ্রাবণী ম্যাডাম বা স্যার একজনও আসে নাই কেন? আমিও বলতে পারতেছি না। শ্রাবণী ম্যাডামকে কল দিয়েছিলাম, উনি তো কল ধরলই না। বসকে ফোন দিয়েছিলাম, বস হয়তো ঘুমোচ্ছে, কারণ অসুস্থ তো উনি। এটার জন্য ওনার ঘুমের প্রয়োজন বেশি। আচ্ছা, তুমি তোমার কাজ করো গিয়ে। ওরা আসলে আসবে, না আসলে পরে আমি ফাইলগুলো বাসায় নিয়ে দিয়ে আসবো। ঠিক আছে স্যার। নিলয় কাজ করতেছে।
এমন সময় তার কেবিনের ভিতর প্রবেশ করলো মানসুরা। মানসুরা হচ্ছে এই অফিসের নতুন একজন কর্মী। নিলয় মানসুরাকে দেখে বলতে লাগলো, আরে মিস মানসুরা, আপনি আমার কাছে চলে এসেছেন। কিছু হেল্প লাগবে নাকি আপনার? লাগলে বলতে পারেন। হ্যাঁ ভাইয়া, একটা হেল্প লাগতো। আমি এই প্রজেক্টের কাজ বুঝতেছি না, আর এইখানে একটু গড়মিল করে ফেলেছি। এখন যদি বস এই প্রজেক্টটা দেখে তাহলে তো আমাকে চাকরি থেকে বের করে দিবে। আচ্ছা, আপনি ফাইলটা দেন তো আমার কাছে, আমি একবার দেখে এরপরে আপনাকে জানাচ্ছি কি ভুল হয়েছে। মানসুরা নিলয়কে ফাইল দিয়ে দিতে নিলয় ফাইলটা দেখে মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, ফাইলের এই অবস্থা করা হয়েছে। এখন নতুনভাবে কাজ করতে গেলেও তো 4 থেকে 5 দিন সময় লাগবে এটা। নিলয় ফাইলটা দেখার পর কিছু বলতেছে না দেখে মানসুরা ভয় পেয়ে বলতে লাগলো, নিলয় ভাইয়া, কাজের কি বেশি ভুল হয়েছে? আরে না, বেশি ভুল হয় নাই, আপনি নিশ্চিন্তে থাকেন। আর এই ফাইলের অর্ধেক কাজ করা হয়েছে, আপনি দেখেন তো পারবেন কিনা বাকি অর্ধেক কাজটা। ভুল করা যাবে না, কিন্তু ভুল করলে পরে আবার সমস্যা হবে। জি ভাইয়া, এই ফাইলের কাজটা আমি পারবো। আবার নতুন করে করতে হবে। ঠিক আছে, তাহলে এই ফাইলটা আপনি নিয়ে যান, আর আপনার ফাইলটা আমি কাজ শেষ করে আপনাকে দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটুকু সাহায্য করার জন্য। এই বলে মানসুরা ওইখান থেকে চলে গেল। অন্যদিকে নিলয় মানসুরার ফাইলের কাজটা করতে লাগলো। দীর্ঘ কয়েক ঘন্টা কাজ করার পর ম্যানেজার এসে নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিলয়, আমাকে শ্রাবণী ম্যাডাম ডাকতেছে, বলেছে এখনই যাওয়ার জন্য ওনার কেবিনে। ঠিক আছে স্যার, আমি যাইতেছি। এই বলে নিলয় চলে আসলো শ্রাবণীর কেবিনে। ভিতরে ঢুকিয়ে দাঁড়িয়ে আছে নিলয়। এমন সময় শ্রাবণী চেয়ার থেকে উঠে এসে নিলয়ের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আব্বুর সামনে এত যে ভালো সাজার চেষ্টা করেন, কিন্তু অফিসে এসে তো দেখতেছি অন্য কাহিনী। মেয়েদের সাথে কথা না বললে আপনার চলেই না। ম্যাডাম, যেখানে কথা বলার প্রয়োজন ওইখানে তো কথা বলতেই হবে। সো আমার এখানে কথা বলার প্রয়োজন ছিল, তাই আমি এখানে কথা বলছি। ও আচ্ছা, তোমার এইখানে কথা বলার প্রয়োজন ছিল তাই তুমি এখানে কথা বলছো, তাই না? এই বলে শ্রাবণী নিলয়ের গালে 3টা চড় মেরে দিল। এই দিকে নিলয় চড় খেয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণীকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, এমন সময় কেবিনের ভিতর প্রবেশ করলো ম্যানেজার। নিলয়কে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, নিলয়, তোমার কাজ শেষ হয়েছে নাকি এখনো? শেষ হয়ে থাকলে তাহলে তুমি তোমার কেবিনে গিয়ে কাজ করতে পারো। ম্যাডামের সাথে একটু জরুরি কথা বলবো। ঠিক আছে স্যার, আপনি কথা বলেন, আমি যাইতেছি। নিলয় চলে যেতেই ম্যানেজার চেয়ারে বসতে বসতে শ্রাবণীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শ্রাবণী ম্যাডাম, আপনি যা ভুল করতেছেন, শ্রাবণী ম্যাডাম, আপনি যা বড় ভুল করতেছেন, এটার জন্য আপনাকে অনেক পস্তাতে হবে, এটা বলে দিলাম। ছেলেটা কোনো অপরাধ না করলেও আপনি ছেলেটাকে অপমান করেন, তার গালে চড় মারেন। আমি তো প্রত্যেকদিন সিসি ক্যামেরার ফুটেজ দেখি, সে তো কোনো অপরাধ করে নাই। আপনি কেন বারবার তাকে এভাবে মারধর করেন? ম্যানেজার সাহেব, আপনাকে কিছু বলতে বলেছি। আমি আমার কর্মীর সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করব। সে যদি থাকতে চায় এই অফিসে থাকবে, আর না থাকতে চাইলে এই অফিস থেকে চলে যাবে। সে যদি এই অফিস থেকে চলে যায় তাহলে তো আপনার হাতে পায়ে ধরে তাকে আনতে হবে। একবার না তাকে হাতে পায়ে ধরে এনেছিলেন, ঠিক ওইভাবে আবারও আনতে হবে যদি এবার চলে যায়। কখনোই না, আমি এবার আর তাকে আনার জন্য যাব না। যার দরকার পড়বে সে এগিয়ে নিয়ে আসবে, আমার দরকার নেই তাকে আনার, তাই আমি আনবো না। এসব বলতেছে শ্রাবণী ম্যানেজারকে। অন্যদিকে নিলয় তার কেবিনে এসে রিজাইন লেটার লেখা শেষ করে চলে আসলো আবারও শ্রাবণীর কেবিনে। আর কত সহ্য করবে এই মেয়েটার অত্যাচার। রিজাইন লেটারটা শ্রাবণীর টেবিলের উপর রেখে বলতে লাগলো, মিস শ্রাবণী, এবার যদি আপনি আমার বাসায় যান তাহলে আমার পা ধরলেও আমি আসবো না, এটা মনে রাখবেন। আপনার অফিস গোল্লায় যাক, তাতে আমার কোনো আপত্তি নেই। অনেকবার আপনি আমার উপর অত্যাচার করেছেন, আপনি অফিসের বস, এটার জন্য আপনাকে কিছু বলি না, না হলে আপনাকে খুব ভালোভাবে একটা শিক্ষা দিয়ে দিতাম। ম্যানেজার স্যার, আপনি কি একটু আপনার কেবিনে যেতে পারবেন?
ওনার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। ঠিক আছে নিলয়, আমি আমার কেবিনে যাইতেছি, তুই ম্যাডামের সাথে জরুরি কথা সেরে ফেলো। ম্যানেজার চলে যেতে নিলয় শ্রাবণী ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর নিলয় শ্রাবণীকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, শেষবারের মতো আপনার ঠোঁটের স্পর্শটা নিয়ে নিলাম। ভবিষ্যতে আপনার ঠোঁটের স্পর্শ নিতে পারবো নাকি পারবো না তার কোনো গ্যারান্টি নেই। ভালো থাকবেন। দোয়া করি আপনাদের অফিসটা ভালো চলুক। এই বলে নিলয় চলে গেল ওইখান থেকে। তার কেবিনে ব্যাগপত্র সবকিছু গুছিয়ে বাড়ির দিকে রওনা দিল। এদিকে ম্যানেজার তার কেবিনে এসে শ্রাবণীর আব্বুকে কল দিয়ে বলতে লাগলো, স্যার, আপনার মেয়ে আবারও নিলয়ের গায়ে হাত তুলেছে। সে এটার কারণে রিজাইন নিয়ে চলে গেছে। আমি এই অফিসার চাকরি করতে পারবো না। হয় আপনার মেয়ে এই অফিসে থাকবে, না হয় আমরা এই অফিসে থাকবো। আপনার সিদ্ধান্ত নিতে হবে কে এই অফিসে থাকবে আর কে থাকবে না। ঠিক আছে ম্যানেজার সাহেব, আমি বিষয়টা দেখতেছি। আপনি অফিসে থাকেন, আর পারলে শ্রাবণীকে গিয়ে বলেন তো একটু বাড়িতে আসার জন্য। তার ব্যবস্থা আমি করতেছি। এইবার আর তাকে ছাড় দেওয়া যাবে না। অনেকবার চেষ্টা করেছি তাকে শুধরানোর, এইবার শেষ কাজ করতে হবে। এই বলে শ্রাবণীর আব্বু কলটা কেটে দিয়ে কল দিল নিলয়কে। নিলয় বেশ কিছুক্ষণ পর কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শ্রাবণীর আব্বু বলতে লাগলো, নীলয়, তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় চলে আসো। আজকে আমি শ্রাবণীর সাথে তোমার বিয়ে দিব। বিয়ের পর সে তোমার স্ত্রী হয়ে যাবে এবং এরপর তুমি তাকে যা ইচ্ছা তাই করতে পারবে। ওইখানে আমার কিছু বলার থাকবে না। উনি যদি স্যার বিয়ে না করতে চায় তখন কি করবেন? বিয়ে করতেই হবে, দরকার পড়লে জোর করে বিয়ে করাবো। তবুও তার বিয়ে করতেই হবে তোমাকে। ঠিক আছে স্যার, আমি আমার আব্বু আম্মুকে নিয়ে আসতেছি। এই বলে নিলয় কলটা কেটে দিয়ে চলে আসলো তার আব্বু আম্মুর রুমে। তার আব্বু আম্মুকে সবকিছু বলার পর নিলয় তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো শ্রাবণীদের বাসায়। কলিং বেল দিতেই শ্রাবণীর আম্মু এসে দরজা খুলে দিল। তিনজন বাড়ির ভিতরে ঢুকে সবার সাথে কথা বলতেছে। দীর্ঘ 10 থেকে 15 মিনিট পর শ্রাবণী বাড়িতে সে কলিং বেল বাজাতেই তার আম্মু গিয়ে দরজা খুলে দিল। শ্রাবণী তার আম্মুকে দেখে বলতে লাগলো, আম্মু কি হয়েছে আব্বু? এত জরুরি আমাকে ডেকে এনেছো যে অফিস থেকে? আমি জানি নাকি তোকে কেন ডেকে এনেছে? তোর আব্বুকে গিয়ে জিজ্ঞেস কর তোকে কেন ফোন করে ডেকে এনেছে। আমাকে বলতেছিস কেন? শ্রাবণী চলে আসলো তার আব্বুর কাছে। এসে দেখে নিলয়ের আব্বু আম্মু এবং তার আব্বু বসে কথা বলতেছে। নিলয়কে দেখে শ্রাবণী বলতে লাগলো, কি রে, আমার আব্বুর কাছে বিচার দিতে এসেছিস নাকি যে আমি তোর সাথে অফিসে খারাপ ব্যবহার করেছি? না, আমি আপনার আব্বুর কাছে বিচার দিতে আসি নাই। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি আমার বাসায়। মানে বুঝলাম না, তুই আমাকে তোর বাসায় নিয়ে যাবি কেন? আমার কি বাসা নেই নাকি যে আমার বাসা নেই তুই আমাকে তোর বাসায় নিয়ে যাবি? অবশ্যই আপনার বাড়ি আছে, সবকিছুই আছে আপনার, তবু আপনাকে আমার সাথে যেতে হবে। কিছুক্ষণ পর যান, ফ্রেশ হয়ে এরপর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচে আসেন। আব্বু, নিলয় এসব কি বলতেছে? তুমি নিলয়কে কিছু বলতেছো না কেন? নীলয় যা বলতেছে একদম সত্যি বলতেছে। তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে কাপড় চোপড় একটা ব্যাগের ভিতরে ভরে নে। একটু পর আমি তোকে ডাক দিতেছি। শ্রাবণী রাগে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর কলিং বেল বাজতেই শ্রাবণীর আম্মু গিয়ে দরজা খুলে দিয়ে দেখে কাজী সাহেব দাঁড়িয়ে আছে। কাজী সাহেবকে বাড়ির ভিতরে নিয়ে আসলো। কাজী সাহেব সোফায় বসে তার বাকি কাজ শেষ করে শ্রাবণীর আব্বুকে বলতে লাগলো, এখন আপনি আপনার মেয়েকে ডাক দেন। আপনার মেয়ে কবুল বলবে এবং ছেলেও কবুল বলবে 3 বার, তাহলে তাদের বিয়ে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। শ্রাবণী, আয় শ্রাবণী, নিচে আয় তো, তাড়াতাড়ি আয়। শ্রাবণী নিচে আসতেই দেখতে পেল কাজী সাহেব বসে আছে। কাজী সাহেবকে দেখে শ্রাবণী তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, এই বাড়িতে কার বিয়ে হচ্ছে আর কাজী সাহেব এই বাড়িতে এসেছে কেন? এই বাড়িতে তোর বিয়ে হচ্ছে, তুই 3 বার কবুল বল তাড়াতাড়ি, এরপর বাকি কথা বলতেছি। আমার বিয়ে হচ্ছে আর আমি জানি না? আর কার সাথে বিয়ে হচ্ছে সেটা বলো আগে। পথের ফকিরের সাথে বিয়ে হচ্ছে। এখন তুই 3 বার কবুল বল, এরপর তুই নিজে জানতে পারবি কার সাথে বিয়ে হচ্ছে। শ্রাবণীকে অনেক জোরাজোরি করার পর শ্রাবণী 3 বার কবুল বলল। এদিকে নিলয়ের কবুল বলা শেষ হতেই শ্রাবণী বলতে লাগলো, আমি এই বিয়ে মানি না। আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। মামুনি, এখন সব বললে তো চলবে না। এখন তোমাদের বিয়ে হয়ে গেছে, সো তোমরা এখন বিবাহিত। এই নেন কাজী সাহেব আপনার হাদিয়া, এখন আপনি যেতে পারেন। নিলয়, তুমি একটু কাজী সাহেবকে গাড়ি অব্দি এগিয়ে দিয়ে আসো তো। থাক,
ওনার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। সামনে আরেকটা বাড়িতে বিয়ে আছে তো, ওই বাড়িতে যেতে হবে। কাজী সাহেব চলে যেতে নিলয় শ্রাবণীর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। শ্বশুর আব্বা, এখন তাহলে আপনার মেয়েকে আমি নিয়ে যাই। এখানে তো আপনারা আর বাধা দিতে পারবেন না, তাই না? না, এখন যেহেতু তোমাদের বিয়ে হয়ে গেছে, সো এখানে আমরা বাধা দিব কেন? তুমি তোমার বউকে নিয়ে যেতে পারো। তুমি তোমার বউকে কোথায় রাখবে, কিভাবে রাখবে, এসব আমাদের জানার দরকার নেই। আমরা শুধু জানি যার সাথে তোমার বিয়ে হয়েছে এটা তোমার অধিকার, তাকে নিয়ে যাওয়ার। মিসেস শ্রাবণী, চলেন এখন আমার সাথে। আজকে আপনার শরীরের যত তেল আছে সবকিছু মজিয়ে ছাড়বো আমি। এতদিন তো অফিসের বস ছিলেন, সো এতদিন আপনাকে কিছু করতে পারি নাই। আজকে বাসায় নিয়ে যাই, এরপর আপনি দেখতে পারবেন আপনাকে কি করি। এই বলে নিলয় শ্রাবণীকে টানতে টানতে নিয়ে চলে আসলো গাড়িতে। শ্রাবণী চিৎকার করে বলছে, আমি যাব না তোর সাথে, বেয়াদব ছেলে। তুই আমাকে ছাড় বলতেছি, না হলে কিন্তু আমি পুলিশের কাছে ফোন দিব। তখন পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে না, পুলিশ উল্টা আপনাকে আমার বাসায় দিয়ে আসবে। আমি আপনার সাথে এখন জোরাজুরি করতে চাইতেছি না, শেষবারের মতো বলে দিতেছি, চুপচাপ গাড়িতে উঠে বসেন, না হলে কিন্তু আমি আমার কাজ শুরু করে দিব এখানে। নিলয় রাগী গলার স্বর আর চোখগুলো লাল হয়ে থাকার কারণে শ্রাবণী ভয় পেয়ে উঠে পড়ল গাড়িতে। বেশ কিছুক্ষণ পর নিলয়ের আব্বু আম্মু আসতেই নিলয় গাড়িটা স্টার্ট দিয়ে চলে আসলো বাসায়। নিলয়ের আম্মু দরজা খুলে দিতেই নিলয় শ্রাবণীকে কোলে তুলে নিয়ে চলে আসলো তার রুমে। এখন রাত 8টা। নিলয় শ্রাবণীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই বাড়ি থেকে পালানোর একদম চেষ্টা করবেন না, আর পালাতেও পারবেন না। চুপচাপ এখানে বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। খাবার খাওয়ার পর আমি আমার কাজ শুরু করব। যেভাবে আপনি প্রত্যেকবার আমাকে মেরেছিলেন ওইভাবে আমি আপনাকে মারব। এই বলে নিলয় চলে আসলো নিচে, খাবার নিয়ে আবার চলে আসলো উপরে। শ্রাবণীর সামনে বসে শ্রাবণীকে খাইয়ে দিতে যাবে, এমন সময় শ্রাবণী বলতে লাগলো, আমি খাবো না তোর হাতে, তুই যা ইচ্ছা তাই করতে পারিস। ঠাস ঠাস ঠাস। শ্রাবণীর গালে ঠাস ঠাস করে 3টা চড় মেরে দিয়ে মুখ টিপে খাবার খাইয়ে দিতে লাগলো। এদিকে শ্রাবণী কান্না করতেছে আর খাবার খাইতেছে। এটা দেখে নিলয় বলতে লাগলো, আগে যদি খাবার খেয়ে নিতি তাহলে তো আর মারতাম না, এখন মারলাম। কান্না কর যত পারিস আর তাড়াতাড়ি খাবার খা, আমি আমার কাজ শুরু করব। এই বলে নিলয় খাবার খাইয়ে দিয়ে সে নিজেও খাবার খেয়ে চলে আসলো রুমে। বেশ কিছুক্ষণ রেস্ট করার পর নিলয় আস্তে আস্তে শ্রাবণীর দিকে এগিয়ে আসতে লাগলো। শ্রাবণী কাছে এসে শ্রাবণীর ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। এদিকে শ্রাবণী নিলয়ের বুকে কিলঘুষি মারতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নিলয় শ্রাবণীকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আজকে তোর শরীরে যত তেল আছে সব তেল আমি বের করে ছাড়বো, দেখি তোর শরীরে কত তেল আছে। এই বলে নিলয় শ্রাবণীর জামাটা ধরে এক টান দিয়ে খুলে ফেল। শ্রাবণী 2 হাতে তার শরীর ঢাকার চেষ্টা করতেছে, কিন্তু ঢাকতে পারলো না। প্লিজ নিলয়, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আর পারতেছি না। পারতেছি না বললে তো হবে না, পারতেই হবে। আজকে তোর শরীরের যত তেল এবং যত রাগ আছে সব মিটিয়ে দিব আমি। এই বলে নিলয় তার কাজ করতে লাগলো। এদিকে শ্রাবণী ব্যথার জ্বালায় কান্না করতেছে। নিলয় শ্রাবণীর দিকে একবারও খেয়াল করতেছে না। খেয়াল করে কি করবে, শ্রাবণী যেমন করেছে নিলয় তার সাথে তেমন করেছে।